হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কি এই গুরুত্বপূর্ণ বিষয়? আমরা সবাই জানি যে বিগত বেশ কিছুদিন ধরে আমাদের রাজ্যে রাজ্যসভা নির্বাচন নিয়ে প্রচুর আলোচনা চলছে। নিউজ মিডিয়া বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেসের থেকে ইতিমধ্যে 3জন বিশিষ্ট ব্যক্তি যারা রাজ্যসভায় নির্বাচিত হয়ে গেলেন এবং বিজেপি থেকে একজন বিশিষ্ট ব্যক্তি যিনি রাজ্যসভায় নির্বাচিত হয়ে গেলেন। এবার বিষয়টা হচ্ছে যে এই যে রাজ্যসভায় যারা নির্বাচিত হয়ে যারা যান তারা কিভাবে নির্বাচিত হন। একজন পরীক্ষার প্রার্থী হিসাবে, একজন অ্যাসপিরেন্ট হিসাবে আমার মনে হয় এই বিষয়গুলোতে অভিজ্ঞতা রাখা বা এই বিষয়গুলো জেনে রাখা তোমাদের পক্ষে খুব দরকার। কারণ আমরা বইয়ে যেভাবে পড়াশোনাটা করি যে রাজ্যসভার নির্বাচন, আমরা কিছু বেসিক বিষয় সবাই জানি যে রাজ্যসভা একটা আনডিজলভ বডি। রাজ্যসভায় প্রত্যেক 2 বছর পর পর 1/3 মেম্বার রিটায়ার্ড করে, মানে 1/3 মেম্বারের রি ইলেকশন হয়। রাজ্যসভার মেম্বাররা ইনডাইরেক্টলি ইলেকশন হয়, মানে রাজ্যসভার কোনো প্রার্থীকে বা কোনো সাংসদকে আমরা পাবলিকরা ভোট দিয়ে ডাইরেক্টলি নির্বাচিত করি না। আমাদের দ্বারা নির্বাচিত যারা জনপ্রতিনিধি রাজ্য বিধানসভায় থাকে, যারা এমএলএ হয়, তারা কিন্তু কি করে ভোটের মাধ্যমে এবং সেটা ওপেন ব্যালট সিস্টেমের মাধ্যমে ভোট দিয়ে রাজ্যসভার এমপিদের নির্বাচিত করে রাজ্যসভায় পাঠান। এবারে বিষয়টা যে তাহলে তো তোমাদের থেকে প্রশ্ন আসতে পারে যে স্যার রাজ্যে তো এতগুলো পলিটিক্যাল পার্টি আছে, কেন শুধুমাত্র তৃণমূল আর বিজেপি, এবং রাজ্যসভায় রুলিং পার্টি হিসেবে তো তৃণমূল কংগ্রেস রয়েছে, তাহলে কেন বিজেপি থেকে রাজ্যসভার এমপি হচ্ছেন? এর আগেও যদি আমরা দেখি রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য, যিনি বর্তমানে বিজেপির সভাপতি, তিনিও কিন্তু আমরা যদি দেখি রাজ্যসভার একজন সাংসদ। এবার রাজ্যসভার সাংসদ, লোকসভার সাংসদ দুটোই কিন্তু আলাদা। এটা আমরা সবাই, এই বেসিক কথাগুলো আমার মনে হয় আমরা প্রত্যেকজন ব্যক্তি আমরা জানি। বিষয়টা হচ্ছে এই যে রাজ্যসভার যে নির্বাচনটা, এই যে প্রার্থী যারা প্রার্থিত্ব প্রদান করেন তারা নির্বাচিতটা কিভাবে হয়ে যায়? এখানে কি শুধুমাত্র একজন ব্যক্তি প্রার্থিত্ব দিতে পারে, নাকি একজনের থেকে বেশি প্রার্থীও প্রার্থিত্ব প্রদান করতে পারে? অবশ্যই একজনের থেকে বেশি প্রার্থীও চাইলে প্রার্থিত্ব প্রদান করতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে প্রপোজার হিসেবে যে নাম্বারস অফ এমএলএ এবং যে নাম্বারস অফ এমএলএর ভোটের প্রয়োজন আছে সেটা কিন্তু সংখ্যার উপরে বেস করে থাকে। বর্তমানে আমাদের রাজ্যে 4খানা রাজ্যসভার সিট, মানে প্রত্যেকটি রাজ্য থেকে কিন্তু রাজ্যসভার যে সিট সংখ্যা সেটা কিন্তু আলাদা আলাদা থাকে। যদি আমি আমাদের রাজ্যের কথা বলি, আমাদের রাজ্যে যে সিট সংখ্যা রয়েছে সেটাই যদি আমি আসামের সিট সংখ্যার সাথে যদি কম্পেয়ার করি, আসামের রাজ্যসভা থেকে মাত্র 7 জন এমপি ইলেক্টেড হয়ে যান, ঠিক আছে, রাজ্য বিধানসভার দ্বারা। তার মানে আমাদের রাজ্যে যে এমএলএরা ভোট প্রদান করে রাজ্যসভার একজন এমপির হওয়ার জন্য প্রার্থীকে, সেই সংখ্যাটা হলো 50 জন। এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 জন প্রার্থী, 50 জন করে এমএলএ যদি আমরা দেখি, সেই হিসাবে 3 জন নির্বাচিত হয়ে যাবেন। এবং বিজেপির কাছে যেহেতু 50 জনের থেকে বেশি সংখ্যক এমএলএ রয়েছে, তার জন্য বিজেপি থেকে একজন মেম্বার, বিজেপির একজন প্রার্থী এমপি নির্বাচিত হয়ে যাবেন। এবং গত 5 তারিখ, মানে গত 5ই মার্চ তারা নমিনেশন সাবমিট করেছেন এবং গতকালকে ছিল স্ক্রুটিনি এবং আজকে রেজাল্ট ফাইনালি চলেই আসবে বা এসেও গেছে যে রাজ্যসভায় এই 4 জনই কিন্তু আনকন্টেস্টেড এবং আনঅপোজড কিন্তু উইনার। কারণ এখানে অন্য কোনো প্রার্থী হয়তো প্রার্থিত্ব দেয়ই না। এবারে তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে স্যার অন্য কোনো পলিটিক্যাল পার্টি কেন প্রার্থিত্ব প্রদান করে না? কারণ আমরা জেনারেলি রাজ্য বিধানসভা বলো, লোকসভা বলো, পঞ্চায়েত বলো, মিউনিসিপ্যালিটি বলো বা পৌরসভার বলো, মানে সব নির্বাচনেই তো আমরা দেখি যে 1 থেকে অধিক প্রার্থীরা থাকে। তাহলে রাজ্যসভার ক্ষেত্রে কেন এর ব্যতিক্রম? কারণ এখানটায় নাম্বারস অফ এমএলএ ম্যাটার করছে। আমরা যদি দেখি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর তরফ থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন, এবার তার কার্যকাল শেষ হয়ে গেল। রাজ্যসভার প্রত্যেকজন সদস্যর কার্যকাল হচ্ছে 6 বছর আমরা জানি, এবং লোকসভার 5 বছর, এটাও আমরা জানি। এগুলো আমরা তো বইয়ের মধ্যেই পড়াশোনা করে আসি। কিন্তু তাহলে কেন এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সিপিএম এর তরফ থেকে একজনও সাংসদ হলেন না? কারণ যে নাম্বারস অফ এমএলএ দরকার, সেই এমএলএ নাম্বারস অফ এমএলএ কিন্তু রাজ্য বিধানসভায় সিপিএম এর কাছে নেই। এবারে তাহলে এই যে এমএলএ, এই যে টোটাল যে নাম্বারস অফ এমএলএ, এরা ভোট করেন একটা ওপেন ব্যালট সিস্টেমে, এবং সেই ওপেন ব্যালট সিস্টেম মানে একটি ওপেন ব্যালট আমরা ক্যালকুলেট করতে পারি ইকুয়াল টু 100 নাম্বারস। এটা হিসেবের বিষয়। এবং যখনই 1 থেকে অত্যাধিক যখনই প্রার্থী হয়ে যাবে তখনই কিন্তু ক্যালকুলেশনটা চলে আসে রাউন্ড হিসেবে।
মানে রাউন্ড 1, রাউন্ড 2, যদি রাউন্ড 2তেও যদি সিলেক্ট না হয় তাহলে রাউন্ড 3, রাউন্ড 4, এইভাবে কিন্তু নির্বাচনের প্রক্রিয়াটা ওপেন ব্যালট সিস্টেমের মাধ্যমে বেসিক্যালি প্রত্যেকজন রাজ্যসভার এমপিরা কিন্তু ইলেক্ট হয়ে যান। মানে তারাও ইলেক্টেড, বাট ইনডাইরেক্টলি দে আর ইলেক্টেড, ঠিক আছে। এবং সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেমের দ্বারা তারা ইলেক্টেড হয়ে বেসিক্যালি রাজ্যসভার এমপি হন। তাহলে এই ক্ষেত্রে বিজেপির কাছে যেহেতু 50-এর থেকে বেশি সংখ্যক এমএলএ রাজ্য বিধানসভায় রয়েছে, তার জন্য বিজেপি একটি সিট অলরেডি জিতেই গেছেন বলে আমরা ধরবো, কারণ আনঅপোস্ত কেউ তো আর কন্টেস্ট করেনি, কারণ বাকিদের কাছে তো নাম্বারস নেই। এবং তৃণমূলের যে সংখ্যা সেই হিসেবে 3জন কিন্তু আনঅপোস্ট বা আনকন্টেস্টেড এমপি হিসেবে কিন্তু রাজ্যসভায় অলরেডি চলে গেছেন। তো এই যে বিষয়টা, এই যে হিসেবটা, এটা কিন্তু একজন পরীক্ষার্থী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসাবেও কিন্তু জেনে রাখাটা খুব দরকার, কারণ এর ওপরে বেস করে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। এবং সাধারণ নাগরিক হিসেবে যদি এই বেসিক কনসেপ্টগুলো আমরা যদি না জানি বা না বুঝি বা না শিখি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে পিছিয়ে থাকতে হয়। তো তার জন্যই এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এরকম ধরনের আরও ইনফরমেশন তোমরা চাও কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।